জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। চার ফেলে মাছ ধরা। আমরা পাটুলির এক প্রত্যন্ত গ্রামে এসেছি। এটা একদম গ্রাম বলাই ভালো। রাস্তাঘাট, বাড়িঘর সব গ্রামের চেহারা, শহরের ছোঁয়াটি থেকেও দূরে। বাচ্চারা আদুল গায়ে আমাদের অস্টিন গাড়িটার গায়ের ধুলোয় আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে তাদের নিজেদের নাম লিখছে। মহারাজ উৎসাহ বাড়াতে ছেলেদের বলতে লাগলেন, যার হাতের লেখা সুন্দর হবে তাকে লজেন্স দেব। ছেলেরা দ্বিগুণ উৎসাহে কেউ বড় করে, কেউ ছোট করে, কেউ আবার ভুল করে ব্যাঁকা করে লিখেছে দেখে মুছে নতুন করে লিখতে চেষ্টা করছে। বচসাও হচ্ছে ওদের মধ্যে। মহারাজ হঠাৎ জোরে জোরে বলতে লাগলেন, খুব হয়েছে রে, খুব হয়েছে। দুজন গাড়ির উপরে উঠে গেছে। হাত দিয়ে মুছতে গিয়ে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। মহারাজ বললেন, আর ধুলো মাখিস না বাপ, ছেড়ে দে। ভারী সুন্দর সবার হাতের লেখা তোদের। এদিকে আয় বাবা, এদিকে আয়, টফিগুলো নিয়ে যা। ততক্ষণে ওদের উৎসাহ এত বেড়ে গেছে যে একটি ছেলে গাড়ির ছাদের উপরে উঠে লিখতে শুরু করেছে। আমাদের অবাক লাগলো। মহারাজের বিরক্তি লাগবে কোথায় তা না, উনি ওদের আগ্রহ উন্মাদনা দেখে বললেন, আহা, এদের যদি কেউ একটু আগ্রহ করে এমন আমোদ দিয়ে পড়াতো, ভালো কাজে যদি কেউ লোভ তৈরি করে দেয়, অমনি কেমন গভীর বৃত্তি জাগ্রত হয় দেখেছ তোমরা? পড়াটা পড়া না হয়ে যদি খেলা বুঝে যায় বাচ্চারা, তবে কেমন এগিয়ে যেতে পারে ওরা, ভেবে দেখো একবার। ওরা মহারাজের কাছ থেকে এক মুঠো টফি পেয়ে কি যে আনন্দে মেতে গেল। একজন ওদেরই মধ্যে মহারাজের হাত ধরে বলল, চলো না, চলো, ওখানে মাছ মারা খেলা হচ্ছে, দেখতে যাবে না? মহারাজ বললেন, সে কি বাবা, কাউকে মারা আবার একটা খেলা নাকি? ছেলেদের দল বোঝার নয়, ওরা খালি চলো না, চলো না, চলো না করতে লাগলো। এই নির্মল আপ্যায়ন মহারাজ প্রত্যাখ্যান করতে পারলেন না। দুটি বাচ্চা মহারাজের দুহাত ধরে একরকম টানতে টানতেই নিয়ে চলল খেলার আসরের দিকে। আমরা ওদের হই হইয়ের সাথী হয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি এক পুরনো শিব মন্দির, তারই গায়ে সুবিশাল এক ঝিল। ইতস্তত 40 লোক, কেউ দুটো, কেউ একটা ছিপ ফেলে বসে আছেন। 2-4 জন কিশোর এসে দাঁড়ালো মহারাজের কাছে। মহারাজ বললেন, কিছু বলবে বাবা? ওরা বলল, না। খালি গা, পরনে হাফ প্যান্ট, সরল কৌতূহলী মুখ দেখে বোধহয় মহারাজের খুব ভালো লাগলো। মহারাজ আমাদের বললেন, তোমরাও বসো না এখানে। আমরা বসলাম। ওদের একটি ছেলে মহারাজকে জিজ্ঞাসা করল, তুমি কে? মহারাজ একটু অপ্রতিভ হয়ে হাসতে হাসতে বললেন, ওই একটু পুজো পাঠ করি বাবা। ছেলেটা সঙ্গে সঙ্গে বলল, এখানে নয়, চলো না, বাবার থানে গিয়ে বসবে। মন্দিরের বারান্দাটা অপরিসর। মহারাজ বললেন, তা কেন, এখানেই একসাথে বসি না কেন? সবাই একসাথে বসে একটু গল্প করি। ওরা সব মহারাজকে ঘিরে বসে পড়ল। বাচ্চারা আমরা সবাই একটা বকুল গাছ তলায় বসেছি। এর মধ্যেই গাছ থেকে কি যেন এক ফোঁটা পড়ল মহারাজের গায়ে। মহারাজ হাতার দিকে তাকিয়ে ধুতে যাবেন ভাবছেন, কিশোরদের একজন বলল, ওটা কিছু নয়, ওটা মধু। ভোরবেলা অন্ধকার থাকতে এই সব বড় এক চাক ভাঙা হয়েছে। অনেক লোক এসেছিল, গায়ে তেল মেখে মশাল নিয়ে উঠে চাক ভাঙা হয়েছে। অনেকগুলো লোক উঠেছিল গাছে, সবাই মিলে চাক ভেঙেছে। কি বিরাট চাক, 3 বালতি মধু হয়েছে। মহারাজ মুখ শুকিয়ে শুনছেন।
কি যেন গভীরভাবে ভাবছেন। বললেন, ওই মধু কি হলো বাবা? ওদের একটা ছেলে বলল, অনেক দাম ওর, সের দরে বিক্রি হলো, বছরের শিব পুজোয় ওই টাকা লেগে যায়। মহারাজ দূরের দিকে তাকিয়ে উদাস হয়ে রইলেন। এর মধ্যে একটা ছেলে হঠাৎ বাবা বাবা করে ছুটতে লাগলো আর মুখে বলতে লাগলো, একটা লাল বামুন এসেছে, তুমি একবারটি এসো না গো। লোকটা মাল কোঁচা দেওয়া ধুতি পরে খালি গায়ে খুরপি ঝুড়ি গামছা নিয়ে মাঠে যাচ্ছিলেন বোধহয়। তিনি ঘুরে এদিকে এলেন, গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, আপনি কাউকে খুঁজছেন? মহারাজ বললেন, না না, খুঁজছি না, অপেক্ষা করছি বাবা, তুমি তোমার কাজে যাও। লোকটা বললেন, ওই যে ওই বাড়িটা আমার। যান না বাবা, ওইখানে গাছ আছে, বড় দাওয়া আছে, ওখানে বসে অপেক্ষা করুন। এই দীপু, যা না, তোর মাকে বল গিয়ে, এই তো গাই দুইল, এক ভাঁড় করে দুধ দিক না বাবাজিকে আর ছেলেগুলোকে। আমি মাঠটা একটু পরিষ্কার করে আসছি, মনে করে মুরগির পায়ে খুঁটটা যেন বেঁধে রাখতে বলিস, আমি যাব আর আসব। মহারাজ বললেন, এখানেই বসছি বাবা, তোমার অত ব্যস্ত হয়ে কাজ নেই, আমরা খেয়ে এসেছি। ভদ্রলোক যেদিকে যাচ্ছিলেন সেই পথ উল্টে ঘরের দিকে গেলেন। একটু বাদে এসে ঝকঝকে এক অ্যালুমিনিয়ামের কেটলিতে দুধ দিলেন, গোটা কত ভাঁড় দিলেন। বললেন, বাবা কোনো চিন্তা করো না, মা আমার 6 কেজি দুধ এবেলা, 6 কেজি দুধ ও বেলা দেন। বড় লক্ষ্মী গুরু, অতিথি এলে অনুরোধে বেশিও দেয়। এবার মহারাজ বললেন, তুমি বুঝি দীপুর মাকে মুরগির পায়ে খুর বাঁধতে বলে এলে? লোকটা গর্বের সাথে বললেন, বাবা এখানে ওই শিব মন্দিরের পিছনে একটা মাঠ আছে, একবার হাঁটতে হাঁটতে দেখে আসবেন। মাঠখানা যেন ছাদনা তলা, চারিদিকে তাল আর নারকোল গাছ, কি সুন্দর যে মাঠখানা, একবার দেখে আসুন না, ওইখানে খেলা হবে। আমরা 11 ঘর লোক আছি যারা শখ করে মুরগি পুষি, আর ছোটোখাটো ওরা যারা ঘরোয়া মোরগ পোষে, ওদের ধর্তব্যের মধ্যেই আনি না। আমার সব দামি মোরগ, ওদের নিয়ে প্রতিযোগিতা এই তো ঘন্টা 2-3-এর মধ্যে শুরু হয়ে যাবে। জানেন বাবা, সেবার আমার মোরগটা 7টা মোরগ জিতেছে। মহারাজ বললেন, এত যত্ন করে পোষো মারামারি করানোর জন্য? যেগুলোকে ও মেরে দেয় সেগুলো কি করো? লোকটা বললেন, যেগুলো ভালো থাকে তাদের সেরে তুলি, আর যারা মরমর হয়ে যায় ওদের বিক্রি করি, এক আত্মা নিজেরাও খাই। মহারাজ বললেন, বাবা তোমার দরদ দেখে প্রথমটায় অবাক হয়েছিলাম। নিজের গাই দোয়ানো দুধ আমাদের মতো অচেনা অতিথিকে দিয়ে দিতে চাইছ, আবার আমরা গেলাম না দেখে তুমি নিজেই কত যত্ন করে ভাঁড় দুধ সব এনে দিলে। লোকটা কথা কেটে বললেন, বাবাজি এই কেটলি নিরিমিষি, এতে দুধ জল এই সবই ফোটে, চাও হয় না, অন্য কিছুও করে না দীপুর মা, ওর খুব বাতিক। মহারাজ আবার কথার খেই ধরে বললেন, কি মনোরম গ্রাম, কি রূপ, তোমরাও কত কোমল। এমন দ্বিবিধ ভাব দেখে আমার অবাক লাগছে। যাদের মধ্যে এত প্রেম তারা আবার এত নিষ্ঠুর। তোমাদের ছেলেরা বলল, ভোর অন্ধকারে 3 বালতি মধু তোমরা নামিয়েছ, বিক্রিও করেছ বেশ চড়া দামে। এসব করে কি হয়? লোকটা কি একটা ভুল বুঝে বললেন, এই মোরগ লড়াই, মধু বিক্রি, সব টাকাই তোলা থাকে, বাবার পরবিলে খরচ হয়, ওই তাল নারকোল সব। শুধু কি তাই, মাছ মারা খেলার টাকাও। গ্রামেরই এই ঝিল বাদে গোটা 19 পুকুর। তবে বুঝুন বাবার কত সম্পত্তি। আমাদের বেশিরভাগই চাষাভূষ। আমাদের যখন যা চাষ হয় তার প্রথম 1 মণ বাবার।
বামুন ঠাকুর আছেন, তিনি রোজ এক পুকুরে ঘর ঘর ঘুরে দুধ তুলে আনেন, ওইটি বাবার জন্য রেখে বিক্রি হয়। এছাড়া যে যেমন ইচ্ছা বাবাকে দান দক্ষিণা তো দেনই উৎসবের সময়। বাড়ির শুভ কাজের টাকাও তো পায় এই মন্দির, খুব জাগ্রত মন্দির আমাদের। মহারাজ শুনলেন, তারপর বললেন, তোমরা ছোট্ট ছোট্ট ওই পোকাগুলোর বাচ্চাগুলোকে মেরে মধু নিয়ে নাও, মুরগির লড়াই থেকে টাকা তোলো, এ কিরকম আমোদ বলো দেখি। হিংসার টাকায় কি পুজো হয়? মধু চুরি, মোরগ মারা, মাছ মারা, এসব কি ঠিক কাজ? মানুষ হয়ে কি এমন নিষ্ঠুর হওয়া সাজে? তুমি তোমার আত্মরক্ষার কাজের যদি লাগাতে সেটা মানতাম, তা নয় মৃত্যু, হিংসা, এসবের টাকায় পুজো, নিরীহ পশুদের বৃত্তীয়ভাবে ইন্ধন দিয়ে তাদের মৃত্যু নিয়ে খেলা। লোকটা একটু দুঃখই পেলেন মনে হলো। বললেন, মহারাজ, ওদের আমি বড্ড ভালোবাসি। রাত্রে উঠে খাবার দিই, ভোরে মল পরিষ্কার করি। সত্যিই তো, সবই কি করি ওদের জীবন নিয়ে ছিনিমিনি করার জন্য? ওদের এত কষ্ট করে তাহলে পালন পোষণ করি স্বার্থপর বলে? এরপর সহজ সুরে ওই লোকটি বললেন, বাবাজি চলো, মাছ মারা দেখে আসবেন। মহারাজ বললেন, তুমি কাজে যাও বাছা, তোমার অনেক দেরি হয়ে গেল, আবার মোরগ লড়াইয়ে যাবে, যাও তৈরি হয়ে নাও গিয়ে। লোকটা বললেন, না বাবাজি, ওদের আর কষ্ট দেব না। নিজের সন্তান মরলে যদি কষ্ট পাই, তবে অন্যের সন্তানকে মারব কি করে? বুদ্ধি ছিল না, দৃষ্টি ছিল না, তাই অমন করেছিলাম, আর কোনোদিন করব না। মহারাজ আবেগে লোকটাকে বুকে জড়িয়ে নিলেন। আমরা মাছ মারা দেখতে গেলাম। সবাই এক দৃষ্টে দেখছে জলে, বাটিতে, কৌটোয়, গামলায়, মগে নানান রকম চার, মাছের খাদ্যবস্তু, কিঁচো, বলতা মৌমাছির শুককীট, পিঁপড়ের ডিম, আরও কত কি, সবই মাংসল। নড়াচড়া করা পোকাগুলো গাঁথা হচ্ছে, আর জলে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন সবাই। কেউ কেউ তুলছেনও, বড় মাছ, ছোট মাছ, সাপও বাঁধছে কারো। একজন আবার বড় একটা কাঁকড়া তুলল। কে যেন পাশ থেকে বলল, আরে একটু আগে একটা কচ্ছপও উঠল তো। অনেক কষ্টে টেনে টুনে নিচে নেমে গিয়ে তাকে আনতে হলো। মহারাজ সব শুনলেন, চারিদিকে ঘুরে ঘুরে দেখতেও লাগলেন। ওদের এক কর্মকর্তা বললেন, বাবা আপনি কি কিছু বলবেন? মহারাজ বললেন, না, বলা তো কিছু নেই, বেশ খেলা। সবাই চার ফেলে বসে আছে, কেউ বিদ্যার চার, কেউ রূপের চার, কেউ কর্মের চার, কেউ তো আবার চালাকির চারও ফেলেছে। এবার চার যেমন ওঠে। ভদ্রলোক একটু অবাক হয়ে বললেন, বুঝলাম না তো কি বলতে চাইলেন আপনি? মহারাজ বললেন, তোমাদের এমন মাছ মারা খেলা কেন? খাবার জন্য গোটা কয়েক তোলো না। এক একজন সামান্য টাকার টিকিট কেটে কত কতই তো মাছ তুলছে, তবে দরকার অদরকার থাকবে না? এত এত গ্রামবাসী সবাই সামান্য সাহায্য করলেই তো পুজোর জোগাড় হয়ে যায়, কেন এত টাকার যোগান চলছে? কর্মকর্তা এবারে বুঝলেন মহারাজের কথার ঢালটা। তিনি বললেন, বাবা আমাদের গ্রামটা বৈষ্ণব গ্রাম, মাছ মাংস কয়েক ঘরে চলে, বেশিরভাগ ঘরে নিরামিষ। আমিও নিরামিষ আসি। এই যে এখানে যারা এসেছেন মাছ ধরতে, এরা অন্য অন্য গ্রামের মানুষ, টিকিট কেটেছেন মাছ ধরার। ওই টাকা বাৎসরিক উৎসবে ব্যয় হয়। মহারাজ বললেন, মধু বিক্রির টাকা, মোরগ লড়াইয়ের টাকা, মাছ মারার টাকা, এতে আর কত তোমাদের যোগান হয়? তবুও বলি শোনো,
এভাবে না টাকা তুলে একজন শিল্পী কলকাতা থেকে আমি পাঠাই, তোমরা তার আসরের জন্য টাকা তোলো, টিকিট করো। ওই টাকাও কম হবে না, প্রাণীগুলো প্রাণে বাঁচবে। তোমাদের গ্রাম তো ওদেরও প্রকৃতি, মাছকে রোজ খাবার দাও, ওরা তোমায় সন্দেহ করে না। শুনলাম এমন মাছ মারার দিন ঠিক হলে ওদের নাকি 1 সপ্তাহ আগে খাবার দেওয়া বন্ধ হয়, তারপর বিশেষ দিনে মাছ ধরা হয়। তোমরাই বলো, এটা কি পৈশাচিক নয়? বাবা, এসব মারামারি খেলা থাক, মাছ যারা খায় খাক। লোভ দেখিয়ে তার গলায় বড়শি বেঁধানোর নিষ্ঠুরতা না করে যখন প্রয়োজন বড় করে জাল দিয়ে ধরে বেঁচে দিও। ক্ষুধার্তকে খাবার লোভ দেখিয়ে মারা মানুষের শোভা পায় না বাবা। এর মধ্যে আমরা যার বাড়িতে যাব বলে পাটুলি এসেছিলাম, তিনি খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন। উনি বললেন, মহারাজ, আপনাদের গাড়িটা তো অনেকক্ষণ থেকে দেখছি, কিন্তু আপনাদের কাউকেই খুঁজে পাচ্ছিলাম না। শেষে একজন এদিককার মানুষ বললেন, ওই তো মাছ পুকুরে ছিপের আসরে দেখলাম উনি তো ঘুরে বেড়াচ্ছেন। সেই কথাতেই আপনাকে পেলাম। মহারাজকে মাছ মারার কর্মকর্তাটি বললেন, আপনি আর ঘন্টা 2 বাদে একবার আসুন না, তাহলে আমাদের খুব আনন্দ হবে। আমাদের যিনি নিতে এসেছিলেন তিনি বললেন, না না, বেলা হয়ে গেছে, মহারাজ এবার প্রসাদ পেতে না গেলে যারা আমন্ত্রিত সবারই দেরি হয়ে যাবে। মহারাজ বললেন কর্মকর্তাটিকে, আপনি কি দরকারে ডাকছেন তা যদি একবার বলতেন। কর্মকর্তাটি বললেন, পুরস্কার বিতরণী উৎসব 1/2 ঘন্টায় শেষ হয়ে যায়। এবার আপনি এসেছেন তাই, নইলে আমাদের হেডমাস্টারই পুরস্কার দেন, আর আমি মাত্র কয়েক মিনিটে যা বুঝেছি তা যদি আপনি আমার বন্ধুদের একটু বুঝিয়ে দেন। মহারাজ সম্মতি দিয়ে ভক্তদের বাড়ি এলেন। আমরা খুব আনন্দ করে প্রসাদ পেলাম। মহারাজ খানিক চিঁড়ে খেলেন। এরপর সেই ঝিলের ধারে আসা হলো। মহারাজ একটা গাছতলায় ঘরোয়াভাবে বসে সবাইকে কাছে এসে বসতে বললেন। তারপর বলতে শুরু করলেন। বললেন, দেখো, শহরটাও তো বাবা একটা যেন পুষ্করিণী। সবাই যে যার চার ফেলে বসেছে, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ কৌশল, নানা কিছুর আয়োজন করে রেখেছে শুধু ওই রোজগারের আশায়। মানুষ যে যার সাধ্যমতো চার এনেছে। রূপ, বিদ্যা, অজুহাত, তোষামদি, বলপ্রয়োগ, কৌশল, সবই চার। ধান্ধা, রোজগার। এটা কি ভালো? যার যা আছে তা দিয়ে প্রয়োজন মেটাও না, রোজগার করবে কেন? নিষ্ঠুর হয়ে লোভ দেখিয়ে মিথ্যে ছলনা দিয়ে রোজগার করা কেন? তার মধ্যে যদি আবার প্রাণ টানাটানি খেলা হয়, এটা কি ভালো বাবা? শোনো, আমি ফি বছর যেভাবে হোক তোমাদের সাহায্য করব। সব করো, শুধু নিষ্ঠুর হয়েও না। পাটলি শহর হওয়ার আগে পর্যন্ত এই জায়গায় মহারাজের যোগাযোগ ছিল। ওরা অক্ষরে অক্ষরে মহারাজের কথা রেখেছিলেন। মহারাজও ওদের খুব ভালোবাসতেন। আমি আজও ভাবি, সত্যি সত্যি আন্তরিক ভালোবাসলে একটা গ্রাম যদি পাল্টে যায়, তবে অমন করে সমাজ পাল্টাতে আর কতক্ষণ?